আজ চাঁদ রাত, পুরো একটা মাস সিয়াম সাধনার পর আগামীকাল ঈদ উদযাপিত হবে সারা দেশে। দেখতে দেখতে চোখের পলকে যেন কেটে গেল দিনগুলো। প্রতি বছর শারফাত চৌধুরী সম্পদের হিসেব অনুযায়ী মোটা অঙ্কের অর্থ জাকাত দেন, জামা কাপড় বিতরণ করেন, বস্তির অসহায় মানুষদের সাহায্য করেন, মসজিদে মসজিদে ইফতার করান, মসজিদ তৈরি কিংবা মেরামতের কাজে টাকা দান করে। এদিন দুস্তর বাচ্চাদের ঈদ রঙিন করতে নানান ব্যবস্থা করে থাকেন। এই বছরে বিপজ্জনক পিছুই ছাড়ছেন না। অনাকাঙ্ক্ষিত বিপদের কারণে এই বছরে সেই সব কাজ করতে দেরি হলেও ভাই ও দুই ছেলেকে নিয়ে সেটা সম্পূর্ণ করেছেন। ওনার একটা বিশেষ গুণ, উনি দানের কথা কখনোই কাউকে বলেন না। কত দান করলেন, কাকে দিলেন, কেন দিলেন, আর কিভাবে দিলেন, যা দেন সব নিজের মাঝেই রাখেন। শারাফাত, সাফওয়ান, শাহাদাত, সায়ন, শুদ্ধ, রুবাব, এদের সবার আয়ের কিছু অংশ একত্রেই বিরাট একটা অ্যামাউন্ট আসে। তখন দুহাত ভরে দান করা যায়। যদিও ছেলেদেরকে কখনো দিতে বলেনি, তারাই নিজ থেকে দেয়। চৌধুরী বাড়ির সেফটির কথা স্মরণে রেখে জামাকাপড় বিতরণের আয়োজন বাড়ির বাইরেই করেন। মজার ব্যাপার হলো, ঈদ সম্মুখে এলে বস্তি এলাকায় ট্রাক ভর্তি সামগ্রী নিয়ে যাওয়া হয়। ঈদের বাজার ও জামাকাপড় তুলে দেওয়া হয় গরিব মানুষদের মাঝে। দিনভর সেগুলো বিতরণ করা হয়। তারা জানে না কে দেয়। যারা হাতে তুলে দেয় তাদের জিজ্ঞেস করলেও জবাব মিলে না, বলেও না। জোর করলে বলেন যারা দেয় তারা দোয়া করাতে দেয়। আপনারা যেন দোয়া করেন তাদের জন্য। নরম মনের সরল মানুষটা সেটাই করেন। আর প্রতি বছর এভাবেই হারালে থেকে এই সাহায্য করে আসছেন চৌধুরী বাড়ির পুরুষেরা, যাদের মাঝে শো অফ করার লেশ মাত্র নেই। চাঁদ রাত বিধায় ইফতারের পরপরই হইহুল্লোড়ে বেঁধেছে চৌধুরী বাড়িতে। ছোটরা কাড়াকাড়ি করে খেয়েছে ইফতারের সব খাবার দাবার। এত খাবার, এত আইটেম, তবুও ভাই বোনদের খাবার কেড়ে খাওয়ার স্বাদ যেন অমৃত। সায়ন শীতলের আলুর চপ কেড়ে খেয়ে নিয়েছে। এটা নিয়ে দুজন ঘ্যান ঘ্যান করে কেবলই থেমেছে। তারা থামতেই সাম্য শখের হাতে থাকা খেজুর কেড়ে মুখে পড়ে দিয়েছে। শখ রাগি চোখে তাকাতে দুষ্টটা খিলখিল করে হাসছে। শখকে তারা কেউই ভয় পায় না, কারণ তাদের শখ আপু কখনই কাউকে বকে না, বরং মিষ্টি করে কথা বলে। আদুরে সুরে এমন করে, না শোনা ভাই, ওটা কেন করলি পাখি, কি লাগবে, মন খারাপ কেন আমার কলিজার ভাইজানের। শখ সর্বদা এইভাবেই কথা বলে, কত কি বোঝায়। ভাই বোনের আবদার মেটাতে কত কিছুই কিনে দেয়। তাই বোনদের মধ্যে সবই বেস্ট, আর বোনদের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে শীতল, কারণ সে সব কিছুতেই আগে ভাগ বসায়। ইফতার সেরে সব ভাই বোনরা ছাদে উঠেছে চাঁদ দেখতে। হই হই করে চাঁদ দেখে মাদুর পেতে বসেছে। সায়ন, শুদ্ধ, রুবাব, শখ, স্বর্ণ, শীতল, সাম্য, সৃজন সবকটাই উপস্থিত এখানে। গল্প হচ্ছে, হাসাহাসি হচ্ছে, খুনসুটি মারধরও হচ্ছে। রুবাব কখনো এটা ওটা বলে শীতলকে রাগাচ্ছে, কখনো সাম্য সৃজনের পেছনে লাগছে। সায়নও তাদের সাথেই মেতে আছে। আর শুদ্ধ রেলিংয়ে হেলান দিয়ে পকেটে দুহাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পাশের ছাদে। সেখানে কয়েকজন ছেলে আড্ডা দিচ্ছে, বারবার এদিকেই তাকাচ্ছে। সে ব্যাপারটা খেয়াল করে এবার ফোনটা বের করে কাউকে ফোন করলো। শুদ্ধ বলছি। অসময়ে পাশের বাসার শুদ্ধ ভাইয়ের কল পেয়ে সৌরভ অবাকই হলো। সে সালাম দিয়ে কৌশল বিনিময় করলো। শুদ্ধ পুরুষালী গুরু গম্ভীর কণ্ঠে সালামের জবাব দিয়ে বলল, তোদের ছাদে কয়জন ছেলেকে দেখছি, 2 মিনিটের মধ্যে নিচে নামতে বল। কোনো সমস্যা ভাইয়া? কিছু করেছে তারা? না, তবে না নামলে কিছু হবে। আচ্ছা, আমি এক্ষুনি নামতে বলছি। শুদ্ধ কল কাটতেই ছেলেগুলোর মধ্যে একজনের কাছে কল এলো। ওরা এদিকে একবার তাকিয়ে শুদ্ধকে সালাম দিয়ে নিচে নেমে গেল। এদিকে এত কিছু ঘটলো, বাকিদের কারোরই খেয়াল নেই। তারা নিজেদের গাছ গল্পে ব্যস্ত। শুধু সেখানে দাঁড়িয়ে দেখছে চৌধুরী বাড়ির চাঁদের হাট। আনন্দে ঝুমঝুম করা প্রতিটি প্রাণ চৌধুরী বাড়ির হাট। তারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আলো ছড়ায়, সুখ বিলায়। এই জন্যই চৌধুরী বাড়িতে এত সুখ, এত আনন্দ। সবার মাঝে হঠাৎ তার চোখ গেল সাম্য সৃজনের হাসি মাখা মুখের দিকে। মাত্র কয়েকটা দিন হয়েছে ব্যান্ডেজ খোলা হয়েছে। বাচ্চা দুটো যেন নতুন করে বেঁচে উঠেছে। আবারও তাদের মধ্যে ফিরে এসেছে চঞ্চলতা। যদিও আগের তুলনায় খানিকটা সুস্থ বটে, তবে ওষুধ চলবে আরো কিছুদিন। এদিকে কথায় কথায় ভাই বোনদের মধ্যে সাম্যের ছোটবেলার একটা ঘটনা মনে করলো সায়ন। হাসতে হাসতে এই ঘটনাখানা মুখেও বলল। সেটা স্মরণ করেই একযোগে হেসে উঠল সবাই।
হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা তাদের। কথাও বলতে পারছে না কেউ হাসির চোটে। রুবাব মনে করতে পারছে না, কারণ রুবাব ছিল না। তাই সায়নও ঘটনাখানা বলতে লাগলো। একদিন সাম্য সৃজন দুই ভাই খেলনা নিয়ে মারামারি লাগিয়েছে। দুজন দুজনকে খামচি মেরে রক্তারক্তি অবস্থা। ওদের খামচি দেখে চুপ করে পেছন থেকে সিরাত এসে দুটোকেই আরেক ঘা বসিয়েছে। মায়ের মার খেয়ে একসাথে চিৎকার করে কাঁদছিল ওরা। শুদ্ধকে ভাই বোনরা ছোট থেকে একটু বেশিই ভয় পায়, আবদার করে, তবে লিমিট রেখে। সেদিন ঢাকা থেকে শুদ্ধ ফিরেছে, ঘন্টাখানেক হয়েছে মাত্র। ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার জন্য বের হতেই দেখে দুই বানর গলা ফাটিয়ে কাছে। তাদের চোখ মুখ রক্ত বেরোচ্ছে একটু একটু। তাদের দেখে দুটোরই হঠাৎ কান্না বন্ধ হয়ে গেল, তবে ফুপানো বন্ধ হলো না। ওদের কান্নারত মুখ দেখে শুধু ভ্রুকুচকে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে? চোখ মুখের এই অবস্থা কেন তোদের? তারা কিছু বলার আগে সিরাত পুরো ঘটনা তাকে জানায়। ওরা দুই ভাই নিজেদের এই অবস্থা করেছে দেখে দুটোকে কান ধরতে বলে। তারা ধরেও। ড্রয়িং রুম ফাঁকা তখন। সিরাত তখন বকতে বকতেই যান অ্যান্টিসেপটিক আনতে। তখন শুদ্ধ বলে, বাইরের কাউকে পাসনি? ভাই ভাই মারামারি করছিস কেন? এবার থেকে মারামারি করতে ইচ্ছে করলে বাইরে থেকে কাউকে মেরে আসবি। মারার পর আরো দুঘা বসিয়ে শাঁসিয়ে আসবি, যাতে বাড়িতে বিচার নিয়ে না আসে। বোঝা গেল? তবু আমি যেন না দেখি নিজেরা নিজেরা মারামারি করছিস। মনে থাকবে? দুজনই কান ধরে ঘাড় কাত করে সম্মতি জানালো। তখন শুদ্ধ বলল, আজকের পর থেকে যদি শুনি নিজেরা মারামারি করেছিস, দুজনকে উল্টো করে ঝুলিয়ে মারবো। কিন্তু এখন ভুল যখন করেই ফেলেছিস, তখন পানিশমেন্টও ফরজ হয়ে গেছে। কথাটা বলে সে সৃজনকে বলল বাবা মায়ের সম্পর্কে কিছু বলতে। সৃজন বলল, আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি। এক বাক্যে কতবার করলি? স্মার্ট ছেলেরা এইভাবে কথা বলে? স্পষ্টভাবে, কনফিডেন্টলি আবার বল। এবার যতবার বলবি ততটা মার খাবি। মারের ভয়ে এবার ছাড়া সৃজন তার টাস্ক পূরণ করলো। এবার এলো সাম্যের পালা। শুদ্ধ তাকে বলল নিজের সম্পর্কে বলতে। সাম্য বলতে শুরু করলো, আমি সোহানুর চৌধুরী সাম্য। আমি একজন মানুষ। আমার দুটো চোখ, দুটো গাল, একটি মুখ, একটি নাক ও একটা সুষ্ঠু স্বাস্থ্যবান বাম আছে। বাম আমাদেরকে বুঝতে সাহায্য করে। প্রাণীদের বাম মানুষদের মতো নয়, তাই তারা মানুষের মতো করে বুঝতে পারে না। সাম্যের কথা শুনে শুদ্ধ ফোন থেকে চোখ সরিয়ে বলল, গর্ধব একটা! তোর আছে সেটা গর্ব করে বলতে হবে? তুমি তো বললে নিজের সম্পর্কে বলতে, তাই তো আমার যা আছে তাই নিয়ে বললাম। এটাই ছিল সেই ঘটনা। মনে করে আজও এত হাসাহাসি। তাদের আড্ডার মাঝে সাফওয়ান চৌধুরী একটা ছেলেকে নিয়ে ছাদে এলেন। ছেলেটার বয়স 17 কি 18, হাতে ডাবের কাঁধি, অন্য হাতে ধারালো বটি। উনি ছেলেটাকে ইশারা করতেই ছেলেটা ডাব কেটে সব বাচ্চাদের হাতে ধরিয়ে দিলেন। রোজা থেকে ডাবের পানি শরীরে এনার্জি আনে, এজন্যই মোড়ের দিকে গিয়ে ডাব বিক্রি করতে দেখে সবার জন্যই এনেছেন। এসব করতে করতে বেজে গেছে রাত 8:30। হঠাৎ শীতল চেঁচিয়ে উঠে স্বর্ণকে বলল, মেহেদি দিব কখন আপু? আয় হায়, আমার তো মেহেদির কথা মনে ছিল না। চলো চলো দ্রুত চলো। কথাটা বলেই শখ আর স্বর্ণকে টানতে টানতে নিচে নিয়ে গেল। ওদেরকে দেখে সাম্যশ্রীর জন্য সুসুর করে চলে গেল। ছাদে ছিল তখন 3 ভাই। ওরাও এবার নিচে নেমে এলো। হাজমের কল পেয়ে সায়ন গেল পার্টি অফিসে। আজ ফিরবে কি বলা যাচ্ছে না, তবে স্বর্ণকে ইশারায় বলে গেছে হাত ভর্তি করে মেহেদি পড়তে। বাড়ি ফিরে যেন স্বর্ণের মেহেদি রাঙা দুহাত দেখতে পায়। স্বর্ণ জবাবে কিছু না বললেও তার চোখ জোড়া হেসে উঠেছে। মাঝে মাঝে সায়ন যখন তাকে শাড়ি পরতে বলে, চোখ জোড়ায় মোটা করে কাজল পরতে বলে, তখন মুখে বিরক্তি হলেও মনে মনে খুশি হয় ভীষণ। এখন যেমন সায়নের কথায় জবাব না দিলেও সে খুব খুশি হয়েছে, এবং ব্যক্তিগত পুরুষটাকে খুশি করতেই মেহেদি পরবে সে। তবে হাত ভর্তি করে নয়, খুব সাধারণভাবে। তবুও সায়ন এসে মুগ্ধ চোখে হাত নেড়ে চেড়ে দেখবে তো চুমু খাবে। মানুষটা বরাবরই বড্ড পাগল। বাইরে যেমনই হোক না কেন, তাকে খুব যত্ন করে ভালোবাসে। এদিকে বাড়ির গিন্নি কাল সকালে কি কি রান্না করবে সেসবই আলোচনা করছে। আজ রাতেই কিছু কাজ এগিয়ে রাখছেন হাতে হাতে। মেয়েরা ড্রয়িং রুমে হৈ হৈ করে মেহেদি দিতে বসেছে। স্বর্ণ দিয়ে দিচ্ছে শীতলকে, আর শখ দিয়ে দিচ্ছে সাম্যকে। সৃজন আপাতত গাল ফুলিয়ে বসে টিভি দেখছে। মেয়েদের মেহেদি দেওয়া কখন হবে কে জানে। 10:30 তো বেজেই গেছে। তাই সীতারা বাকিদের টেবিলে খাবার দিয়ে বড় থালায় ভাত এনে সব কটাকে খাওয়াতে বসেন।
আর একটু রাত বাড়লেই না খাওয়ার বাহানা জুড়ে বসবে বাচ্চাগুলো। খাওয়ার ইচ্ছে না থাকলেও সীতারা জোড়াজুড়িতে শুদ্ধ আর রুবাব অল্প করে খেলো। তারপর হাঁটাহাঁটি করে কথা বলতে বলতে বাগান পেরিয়ে বাইরে গেল। হাঁটতে হাঁটতে মোড় পার করে কিছু দূর গিয়ে যেতেই রুবাব একটা দোকান থেকে সিগারেট আর লাইটার কিনে আনলো। একটা তার ঠোঁটে গুজে আরেকটা শুদ্ধের দিকে এগিয়ে দিল। শুদ্ধ সেটা নিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলল, ঝগড়া করেছিস? কথাটা শুনে রুবাব এক পলক তাকিয়ে পরপর দুটো টান মেরে জবাব দিল, ঐশ্বর্যকে আনমনা হয়ে কাজ করতে দেখলাম। আজ কিছু কাজে ভুল করেছে, বকা খেয়েছে, হাতে ব্যান্ডেজ দেখলাম। কি হয়েছে হাতে? রান্না করতে গিয়ে নাকি হাত পুড়িয়েছে। এখন একটা গালি দেই গালি। দেশে ফেরার পর থেকে একবারও দেখা করেনি। বিয়ের কথা বললেই নাকি চাঁদ দিয়ে গরম হয়ে যায়। শালা শ্বশুর মারার পরেও আমার পথ ক্লিয়ার হয় না। এখন একটা গালি দেই গালি। দেশে ফেরার পর থেকে একবারও দেখা করেনি। বিয়ের কথা বললে নাকি চান্দি গরম হয়ে যায়। শালা শ্বশুরটা মরেও না, আমার পথও ক্লিয়ার হয় না। তোকে না মেরে মরবে কেন? সেটাই, ওর বাবা মেয়ে পয়দা হয়েছে আমার জীবন জ্বালানোর জন্য। নয়তো এমন খাপে খাপ হারামজাদা বাপের হারামজাদি কন্যা হয় কিভাবে? হুম। ডাক্তার দেখিয়েছে? কি বলছে ডাক্তার? ঐশ্বর্যের হাত পোড়ার কথা শুনে রুবাবের উতলা ভাব দেখে শুধু মুচকি হাসল শুদ্ধ। এই পাগল দুটো দুজন দুজনকে এত ভালোবাসে, অথচ ভাবখানা এমন যেন কেউ কাউকে চেনেই না, কখনো কথাই হয়নি। কারণ বাংলা সিনেমার মতো তাদের এক হওয়ার মাঝে দাঁড়িয়ে আছে ঐশ্বর্যের বাবা, রাশিয়ান সায়েন্টিস্ট মিখাইল ইগর, ঐশ্বর্যের মা রেজিনা মাহতিমের দ্বিতীয় স্বামী। মায়ের ভুল মানুষকে সঙ্গী করার মাসুল দিচ্ছে ঐশ্বর্য। ওই বেচারি পড়ে গেছে অথৈ সাগরে। রেজিনা যদি ইগরের প্রেমে জালে গা না ভাসাতেন, তাহলে ঐশ্বর্য স্বাভাবিকভাবে লাইফ লিড করতে পারত। কিন্তু সেটা হয়নি, কারণ ঐশ্বর্যের সৎ বাবা মিখাইল ইগর ঐশ্বর্যকে সব সময় হাতের পুতুলের মতোই নাচিয়ে না যাচ্ছে। উনি সায়েন্টিস্ট হয়েও ওনার আবিষ্কার ভুল পথে ব্যবহার করেন। এমনকি ঐশ্বর্যকেই সুদের সঙ্গে কাজ করতে পাঠানো ছিল মিখাইলের একটা বড় প্ল্যানের অংশ, যেটা ঐশ্বর্য আগেই শুদ্ধকে জানিয়ে দিয়ে তার সাথেই দেশে ফিরে এসেছে। ইগরের থেকে পালিয়ে বাঁচতেই সে শুদ্ধের গোপন ল্যাবে আছে। সেখানে রাত দিন এক করে রিসার্চের কাজ চালিয়ে যাচ্ছে মেয়েটা। খুব তাড়াতাড়ি তাদের একটা আবিষ্কার উন্মোচন করা হবে বিশ্ববাসীর কাছে। সেটা নিয়ে জোর কদমে কাজ চলছে। সে নিজেও কাজের মাঝে পড়ে থাকতেই ল্যাবে, কিন্তু ইগরের লোক আর ইয়াসির আঠার মতো পেছনে পড়ে আছে, অল টাইম তার দিকে নজর রাখছে। নজর ফাঁকি দিয়ে ওই ল্যাবে যাওয়াটাও রিস্কি হয়ে যাবে বলেই যাচ্ছে না, এমন ভাব করে চলছে ঐশ্বর্যের যেন কোনো খোঁজ সে জানেই না। অথচ শুদ্ধের সাথে তার প্রতিনিয়ত কাজ নিয়ে কথা হয়। এটা সত্যি মারাত্মক লেভেলের ট্যালেন্ট। তার কাজের ধরন, ভাবনা অবিশ্বাস্য রকমের সুন্দর। আর রুবাব কিভাবে যেন তারই প্রেমে পিছলে পড়েছে। প্রায় অনেক দিনই ঐশ্বর্যের পেছনে লেগে থেকে তাদের সম্পর্কটা এক জায়গায় স্থির হয়েছে। এটা জানার পর থেকে ইগরের অত্যাচার আরো বেড়ে পাগলের মতো ঐশ্বর্যকে খুঁজে বেড়াচ্ছে। হাতের কাছে পেলে হয়তো ঐশ্বর্যকে শ্বাস নেওয়ার সময়টুকুও দেবে না। হাত পোড়ার কথা শুনে রুবাব পকেট থেকে ফোন বের করেই কল দেয় ঐশ্বর্যকে। ঘাটতারা মেয়েটা কল রিসিভ করছে না, মানে হয় এসবের। কয়েকবার চেষ্টা করেও কাজ হলো না দেখে চোখ মুখ কুচকে থমথমে মুখে অন্যদিকে তাকিয়ে রইল। রাগে মুখ থমথম করছে। তখনই শুদ্ধ বলল, তোর শ্বশুরকে খেলিয়ে দেশে আনতে হবে। গেমটা উনি শুরু করলেও সমাপ্তি টানার দায়িত্ব আমার। স্যার মানুষ বলে কথা, এক্সট্রা সম্মান না দিলে চলে? বালের শ্বশুর আমার। শালা আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল। ওইটারে যত তাড়াতাড়ি সম্ভব যা করার করে আমার বউটার আমাকে দে, নয়তো আমি মামাকে বলে দিব তুই শীতলের মন নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করছিস। কথাটা বলে রুবাব একটু থামলো, তারপর পুনরায় বলল, মাঝে মাঝে ঐশ্বর্যের ছেলে মানুষ আমার সহ্য হয় না। ও নিজেও জানে ওর হারামজাদা বাপ কখনো আমাকে মেনে নেবে না। নিলে আরও 2 বছর আগে নিত। ওকে ভালোবাসি, সংসারটা আমি ওর সাথেই করব বলে এতদিন ধরে অপেক্ষা করছি। শুধু তার জেদের কারণে মা আমার সাথে কথা বলে না। আমি এখানে আছি বলে সেদিন এলো ঠিকই থাকলো না। ঐশ্বর্য জেদ ধরেছে বিয়ে করলে নাকি ওর বাবা আমাকে মেনে নেবে।
আমার ভালোর জন্য আমাকে বিয়েটা করবে না, মানে বাবার হাতে মরতে দিবে না, অথচ আমাকে দহনে পুড়িয়ে আধমরা করে রাখবে। এই নাকি আবার ভালোবাসা? এদিকে সন্ধির পোলায় ইগোর তোর ফুল নাম পেয়ে পাগল কুকুর হওয়ার অবস্থা। সবকিছুতে প্যাচের উপর প্যাচ, মানে দিনকে দিন আমার জীবনটা প্যাচ লাগাইয়া ইয়ারফোন হয়ে গেছে রে বাল। নিশ্চুপ শুদ্ধ জবাব দিল না। হাঁটছে দুভাই, সিগারেট টানছে ধীরে সুস্থে। রুবাবের ভেতরের অস্থিরতা যেন টের পাচ্ছে শুদ্ধ। নীরবে কিছু দূর গিয়ে সামনে দাঁড় করানো সায়নের বাইকের চাবিটা পকেট থেকে বের করে রুবাবের হাতে ধরিয়ে দিল শুদ্ধ। রুবাব চাবি হাতে নিয়ে কিছু বলার আগে শুদ্ধ বলল, এতদিন ঐশ্বর্য শুধু আমার দায়িত্বে ছিল। যতটুকু পেরেছি বড় ভাইয়ের মতো সব সময় সেভ করেছি। কিছুক্ষণের জন্য তোর দায়িত্বে ছাড়লাম, কাজেই সাবধান। মানে? এখানে একটু দাঁড়া, জবাব পেয়ে যাবি। কথাটা বলে রাস্তার অপর পাশে দাঁড় করানো কামরানের গাড়িতে উঠে বসল সে। চোখের পলকেই শাঁ করে চলে গেল গাড়িটা। রুবাব বিরক্ত মুখে বাইকের উপর বসতেই উপলব্ধি করলো কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ তুলে তাকিয়ে ঐশ্বর্যকে দেখে আর পলক ফেলল না। তারপর ঝট করে ঐশ্বর্যের হাত ধরে নাড়িয়ে ঘুরিয়ে দেখে বলল, শুদ্ধ যে বললো হাত পুড়িয়েছ, কই দেখি। আমার কই না তো, বরং ভাইয়া তো বলল তুমি নাকি হাত পুড়িয়েছো, এর জন্যই তো রিস্ক নিয়ে বেরিয়ে এলাম। এবার দুজনের বুঝতে বাকি নেই এটা শুদ্ধের চালাকি। আসলে দুজনই দুজনকে কাছে পাওয়ার জন্য ওতলা, অথচ পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করে দূরে সরে আছে। তবে দুজন দুজনকে সেফ দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। কিন্তু রুবা বোধহয় ঐশ্বর্যকে স্বস্তি দিতে নারাজ। এক ঝটকায় সে ঐশ্বর্যকে নিজের আরো কাছে টেনে ঠোঁটজোড়া দখল করে নিল। শুষে নিতে থাকলো প্রেয়সীর ওষ্ঠজোড়া। ঐশ্বর্য রুবাবের বুকে ধাক্কা দিলে রুবাব একটা কামড় বসিয়ে দেয়, যেন বাধা দেওয়ায় বিরক্ত সে। কিছুক্ষণ এভাবে থেকে রুবাব সরে গেল। ঐশ্বর্য ঠোঁট মুছতে মুছতে অন্যদিকে তাকিয়ে হাঁপাচ্ছে, অথচ খুব ভালো করে বুঝতে পারছে রুবাবের চঞ্চল দৃষ্টি তার দিকে নিবদ্ধ। বরাবরের মতোই ঐশ্বর্যের পরিপাটি লোক, পরনে কালো জিন্স আর সাদা লেডিস শার্ট, চুল পনিটেল করে বাঁধা, হাতে স্মার্ট ওয়াচ, কানে ছোট্ট ছোট্ট দুটো টপস, ঠোঁটে চ্যাপস্টিক আর ভাষা কাজলহীন চোখ। মেয়েটার এই বেশেই যেন ইন্ডিপেন্ডেন্স গ্রামার লুকটা ফুটে উঠেছে। রুবাব আপাতত বাইকের চাবি নিয়ে ঐশ্বর্যের দিকে এগিয়ে গেল। তারপর বাইকে বসে তাকেও বসতে ইশারা করে বলে, আল্লাহ শুধু কবুল বলার তৌফিক দান করুক। তারপর শায়েস্তা কাকে বলে হাড়ে হাড়ে যদি টের না পাইয়েছি, তো আমি রুবায়েত কবির নই। ঐশ্বর্যের কথা শুনে ঠোঁট টিপে হেসে বাইকের পেছনে উঠে বসলো। কিছু বলতে হলো না, বিনা বাক্যে মাথা রাখলো রুবাবের কাঁধে। জোরে নিঃশ্বাস টেনে নিল প্রিয় মানুষের গায়ের ঘ্রাণ। তাতেই মন খারাপের রেশ কোথায় যেন দৌড়ে পালিয়ে গেল। বেহায়া মন ঝুমঝুম করে গিয়ে উঠল, বলতে থাকলো এক নাগারে, কতদিন পর। পার্টি অফিসের চেয়ারে বসে পায়ের উপর পা তুলে ভ্রু কুচকে সিগারেট ফুঁকছে সায়ন, ঠোঁটে মিটি মিটি হাসি। ব্যস্ত হাতে টাইপ করছে কাউকে। সে কেউটা আর অন্য কেউ নয়, তারই স্বর্ণ কোমল। তার কথা মতো হাতে মেহেদি দিয়ে কয়েকটা ছবি পাঠিয়েছে স্বর্ণ। সায়ন সেটাতে লাভ রিয়েক্ট দিয়ে নানান দুষ্টমার্কা কথা বলেই চলেছে। স্বর্ণ সিন করলেও কিছু বলছে না, শুনছে পাজি প্রেমিকের কথা। এদিকে অনেকক্ষণ ধরে তারই পাশে দু হাতে মেহেদি লাগিয়ে বসে আছে আজব। কি যে খুশি ছেলেটা, চোখে মুখে যেন অসীম আনন্দ ঝরে পড়ছে তার। বারবার চোখের সামনে হাত দিয়ে দেখছে ঘুরিয়ে ফিরিয়ে। এই তো কিছুক্ষণ আগেই সে কিছু জিনিসপত্র তার হাতে দিয়ে পাঠিয়েছিল চৌধুরী নিবাসে। বলেছিল সীতারার হাতে ধরিয়ে দিয়ে চলে আসতে। সে গিয়ে শীতলদের মেহেদি দিতে দেখে নিজেও বসে পড়েছে হাতে মেহেদি পড়তে। গল্পে গল্পে কত মজা যে করেছে সময়টুকুতে। অনেক দেরি হচ্ছে দেখে সায়ন কল করলে জানলো সে বসে বসে মেহেদি পড়ছে। এক হাতে শীতল মেহেদি পড়াচ্ছে, আরেক হাতে সব। তার মেহেদি পড়ার কথা শুনে সায়ন বিড়বিড় করে গালি দিয়ে কাজ শেষ করে আসতে বলছে। এতে আজম যেন আকাশের চাঁদ পেয়ে গেছে। সে ধীরে ধীরে মেহেদির পরে রাতের খাবার খেয়ে তারপর এসেছে। বাড়ির সবাই নাকি বলেছে কাল যেন বেড়াতে যায়। শীতল বলেছে মেহেদির রং কেমন আসে তা দেখিয়ে আসতে। মেহেদির রং দেখলে নাকি বোঝা যায় মনে কতটুকু ভালোবাসা আছে।
ভালোবাসা পরীক্ষা করানোর জন্য সে যেন অবশ্যই যায় চৌধুরী নিবাসে। কথাটা শুনে আজম ঘাড় কাত করে সম্মতি জানিয়েছে। কিন্তু চাইলে কি যাওয়া যায়? সায়ন না বললে তো যেতে পারবে না। এইসব ভেবেই সে এবার সাহস করে বিড়ালের সুরে ডাকলো। হুম, মেয়ে মানুষের মতো হুদায় কথা বেচাইয়া মেজাজ খায়েন না আজম্ম। কথাটা শুনে নেয় সায়ন চোখ তুলে ঘাড় ঘুরিয়ে আজমের দিকে তাকালো। দুকি এক পলক তাকিয়ে আজমের অস্বস্তি ভরা মুখখানা দেখলো। তারপর দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়িয়ে একটা জরুরি কাগজ খুঁজতে খুঁজতে বলল, হঠাৎ তোর ভাই বোনদের তুই সালামি দিবি, আমি কেন রাগ করব? এখনই তো বললি তারা কষ্ট পেলে তুইও কষ্ট পাস, তাহলে তারা যাতে খুশি হয় সেটা না হয় কর এবার। এখানে আমার পারমিশনের প্রয়োজন নেই। যোগ হিসাবে আমার ভাই বোনেরা সব সময় অল্পতে খুশি, তবে যে যেটাই দিক হাসি মুখে দিতে হবে, নয়তো তার লাখ টাকার বান্ডিলও ছুঁয়ে দেখবে না। 5 টাকা 10 টাকা যা তোর সামর্থ্য তাই দিবি, দে। কথাটা শুনে আজম তড়াক করে উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে এলো। ভালোই রং এসেছে। সে প্যান্টে হাত মুছে বেঞ্চের উপর বসে খামার কর করে 100 টাকার একটা বান্ডিল নিয়ে ভাগ করতে বসলো। সায়ন কাজ ফেলে আর চোখে বারবার দেখতে লাগলো আজমের খুশি। আজমের ভাই বোন নেই, ঈদে ভাই বোনদেরকে ঈদ সালামি দেওয়ার আনন্দ উপভোগ করতে পারে না। এবার সুযোগ পেয়েছে দেখে ছেলেটার ঠোঁটে হাসি যেন ধরছেই না। তার চোখ মুখ বললে সে ভীষণ খুশি। কথা হচ্ছে মাঝে মাঝে কারো খুশির কারণ হতে মন্দ লাগে না। ওই কিরে কিরে, মধু মধু। শীতলের প্রশ্নে সাম্যের জবাব শুনে একযোগে হেসে উঠল ভাই বোনরা সবাই। মেহেদি দেওয়া কেবল শেষ হলো। রাত তখন 11টা 21। মা চাচি সহ বাড়ির প্রত্যেকটা নারী মেয়ের হাত মেহেদিতে রাঙা। সবার প্রথমে দেওয়া শীতলের হাতের মেহেদি শুকিয়ে গেছে অনেক আগে। তবু গাঢ় রং পাওয়ার আশায় কেবলমাত্র হাত ধুয়ে দেখলো চমৎকার রং এসেছে। ফর্সা হাতে মেহেদির গাঢ় রংটা ফুটে উঠেছে। ফোন থাকলে রং ঢং করে ছবি তুলতে পারত, কিন্তু ফোনটাই তো নেই। ফোনের কথা মনে করে মনটা ভীষণ খারাপ হলো। পরক্ষণে মায়ের ফোনটা নিয়ে কয়েকটা ছবি তুলে বাবাকে পাঠিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই সাদাত চৌধুরী রিপ্লাই এলো। বাবার কথা শুনে শীতল হাসলো, আরও টুকটাক কথা বলল বাবার সাথে। তারপর কি ভেবে তার মেহেদি রাঙা হাতের ছবিগুলো সেন্ড করলো শুদ্ধর হোয়াটসঅ্যাপে। কিছুক্ষণ অপেক্ষা করলেও সিন হলো না দেখে ফোনটা রেখে রুমে চলে গেল। রুমে গিয়ে কাল কিভাবে সাজবে কি পরবে সব বের করে গুছিয়ে রাখলো, যাতে সকালে সবার আগে রেডি হয়ে সালামি হাতাতে পারে। এবার এবার কারো থেকে কম করে সালামি নিবে না, কারণ এই সালামি দিয়ে আরেকটা ফোন কিনবে সে। এইসব ভেবে সবচেয়ে সুন্দর ড্রেস বের করে আরেকবার গায়ে মেলে ধরলো। বড় আব্বু, মেঝো চাচ্চু, বাবা দিয়েছে মোট 4টা ড্রেস। রুবাব সায়ন ভাইয়া দিয়েছে 2টো। তবে সে বড় মাকে বলতে শুনেছে শুধু এবার সবাইকে টাকা দিয়েছে যার যার পছন্দ মতো ড্রেস কিনতে। কিন্তু কই, তাকে তো কেউ টাকা দেয়নি। তার ভাগের টাকা কই? তার মানে কি শুদ্ধ ভাই তার টাকা মেরে দিল? কথাটা ভেবে সে টাকার খোঁজে ছুটতে গিয়েও থেমে গেল। বড় মা হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। এখন টাকা বোধ হয় ঠিক হবে না। কিন্তু টাকা কাল সকালে না হয় শুদ্ধ ভাইয়ের থেকে টাকা বুঝিয়ে নেবে। এই কথা ভেবে সে পুনরায় নিজের ড্রেস হাতাতে শুরু করে। সেসব বের করতে গিয়ে শুদ্ধর একটা টি শার্ট খুঁজে পেল। এটা চুরি করা, কত নাম্বার টি শার্ট মনে নেই, তবে এগুলো শুদ্ধের সেটা মনে আছে। কারণ তার পরনে জামা কাপড় কিংবা ব্যবহার করার সুগন্ধি সবকিছুর মধ্যে স্পেশাল কিছু একটা থাকে। জিনিস সাধারণ, তবে দেখে মনে হয় অসাধারণ। এমনকি পছন্দ নিয়েও কিছু বলার নেই। জহরি চোখে তাকিয়ে খুঁজে খুঁজে ইউনিক জিনিস খুঁজে বের করতে পটু সে। কিছু চাইলেই টাকা নাই বললেও কানের কাছে একটু ঘ্যান ঘ্যান করলে সেটাই কিনে দেয়। তখন আর দাম কোনো ব্যাপার না। বলা বাহুল্য, শুদ্ধ ভাই এমনিতেও খুব ভালো, কিন্তু কিছু করলেই চেলাকাট দিয়ে মারে। এই যা। এইসব কথা ভাবতে ভাবতেই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো শীতল। চুল আছড়ে লম্বা বেনুনি গাঁথল। তারপর নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে লাজুক মুখে বিড়বিড় করলো, এত গ্লো করছি কেন? কথাটা বলে লজ্জা পেয়ে দুহাতে মুখ ঢাকলো। কিন্তু তার লজ্জার জান কবজ করতে তখনই আচমকা হেঁচকি উঠতে লাগলো। একবার, দুবার, 3বার করে একের পর এক হেঁচকি উঠতেই থাকলো বেচারির। মানে হয় এসবের?
কোনো কাজ করতে গেলেই অঘটন ঘটিয়ে বসে সে। এখন একটু লজ্জা পাবে তারও জানি। মরতে মরতে এখনই হেঁচকে উঠতে লাগলো। শুদ্ধ ভাই ঠিকই বলে, সে কোনো কাজেই না, সে হচ্ছে ননির পুতুল। নির্দিষ্ট কারো রুমের শোভা বাড়ানো ছাড়া ওকে দিয়ে আর কিছুই হবে না। ধুর, ফুরফুরে মেজাজ এক্কেবারে বিগড়ে গেল। হেঁচকের ঠেলায় আগে ঢকঢক করে পানি গিলে শুয়ে পড়ল। রাত বাড়ার সাথে সাথে স্তব্ধ চৌধুরী নিবাস। ঘুমে বিভোর চৌধুরী বাড়ির প্রত্যেকটা সদস্য। ঘড়িতে তখন রাত 2:30। পায়ে হেঁটে মূল ফটক পেরিয়ে শুধু তখন বাড়ি ফিরল। রুবাব ফিরেছে অনেক আগে। কয়েক ঘন্টা আগেই কথা হয়েছে তার সাথেও। ঐশ্বর্যকেও ল্যাবে পৌঁছে দিয়েছে। সায়ন ফিরবে কখন ঠিক নেই, সকাল হবে হয়তো। তার দলের একজন ছেলের বাবা মারা গেছে কিছুক্ষণ আগে। উনি নাকি প্রায় 11 বছর ধরে বিছানাগত হয়ে পড়েছিলেন, অতঃপর চাঁদ রাতেই মারা গেলেন। ঈদ কিংবা ঈদের আনন্দটুকু পুরোপুরিভাবে উপভোগ করতেও পারলেন না। খুব খারাপ লাগলো কথাটা শুনে, কিন্তু মৃত্যু কি আর বলে কয়ে আসে? চিরন্তন এই সত্যকে মেনে নিতেই হবে। মৃত্যু প্রভাবশালী ধনী গরিব দেখবে না। যখন যার দুয়ারে দাঁড়াবে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাইরে এখনো পটকা ফুটছে, গান বাজছে। চাঁদ রাত উদযাপন করতে বাঙালি রাত অনেক হয়েছে, তাই শুধু নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতর প্রবেশ করে। নিঃশব্দে দরজা আটকায়, তারপর ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে এগোলো রুমের দিকে। শীতলের রুমটা পার হতে গিয়ে দেখলো দরজা আটকানো। সচরাচর দরজা বন্ধ করে ঘুমায় না শীতল, ভয় করে। দরজা বন্ধ মানে এখনো ঘুমায়নি, বোধহয় ব্যাঙাচি। ঈদের ড্রেস পরে এখনই সাজতে বসেছে নাকি কে জানে। সাজতেই পারে, তার যা স্বভাব। সে যদি এখন ঈদের ড্রেস পরে ঘুরে বেড়ায় তাও অবাক হবে না, কারণ সে কাজগুলোই করে তেমন। শুদ্ধ আর দাঁড়ালো না, রুমে গিয়ে একেবারে শাওয়ার নিল। রাতে ঘুমানোর আগে শাওয়ার নেওয়া তার বহুদিনের পুরনো অভ্যেস। শাওয়ার নিয়ে ঘুমালে নাকি ঘুমও ভালো হয়। শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে এসে দাঁড়াতেই হঠাৎ তার নজর পড়ে আয়নার দিকে। মাথা থেকে হাত নামিয়ে হাত রাখলো কানের 2 ইঞ্চির নিচে, নরম মাংস দিয়ে দাঁত কামড়ে ধরল। ঠোঁটের কোণে মুচকি হাসি খেলে গেল বোধহয়। দ্রুত হাত সরিয়ে তোয়ালে ব্যালকনিতে মেলে অনেকগুলো খাম আর কচকচে নতুন টাকার বেশ কয়েকটা বান্ডিল নিয়ে বসলো। মা চাচি থেকে শুরু করে এবাড়ির দারোয়ান কাকার ছেলে মেয়েদের নামও তালিকাভুক্ত করে লিস্ট বানালো। বাদ গেল না ল্যাবে কাজ করা তার প্রত্যেকটা সহকারীদের নাম। সবার জন্য একে একে সালামি রেডি করে সব খাম একসাথে রাখলেও একটা খাম সরিয়ে রাখলো, এমন জায়গায় রাখলো কেউ খুঁজে যেত না পায়। অতঃপর সব ঠিকঠাক করে শুয়ে পড়লো। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে শুদ্ধ 1 ঘন্টা পেরিয়েছে বোধ হয়। তখনই কেউ নিঃশব্দে প্রবেশ করলো। পাটি পেলো বিছানার কাছে। চোখের উপর হাত নাড়িয়ে দেখলো ঘুমিয়েছে কিনা। সারা শব্দ না পেয়ে এবার আর একটু কাছে এলো। বুকের কাছটায় প্রাণ ভরে শ্বাস টেনে নিল। উফ, সেই মাতাল করা ঘ্রাণ। এত টানে কেন? এত ভালো লাগে কেন? কি আছে এই ঘ্রাণে? এত পাগল পাগল লাগেই বা কেন? মন বলে ঘ্রাণের সাথে মানুষটাকেও কেড়ে নিতে। বুকের কাছটায় শার্ট খাবলে ধরে চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করে, এই যে বিশুদ্ধ পুরুষ, খুব তাড়াতাড়ি আমার হয়ে যান না প্লিজ। না হয় এই বুকটা আমার নামে লিখে দিন। আপনার এই বুকে মুখ ডুবিয়ে দুনিয়াদারি ভুলতে চাই আমি। আমার পুরো পৃথিবীটাকে আমি শুদ্ধময় করতে চাই। শুদ্ধর তীব্র ভালোবাসায় ডুবে শীতল হতে চাই। কথাটা বলে সে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল শুদ্ধের বুকে। মুগ্ধ নজরে তাকালো ঘুমিয়ে থাকা সুদর্শন পুরুষটাকে। ধীর কপাল, বুদ্ধিদীপ্ত দুটো চোখ, বাঁকা ভ্রু, টিকালো নাক, একজোড়া ভাজি ঠোঁট। যারা হাসতে জানে না, হাসলেও তা মেপে গুণে মানুষ বুঝে। শীতল বিছানায় ভর দিয়ে গালে হাত দিয়ে মেঝেতে বসলো। তারপর কিছু একটা ভেবে ফিক করে হেসে দ্রুত নিজেকে সামলে শুদ্ধের হাতটা টেনে নিল। বাম হাতে লুকানো মেহেদি বের করে ধীরে ধীরে লিখলো, আমার বউ নাই, আমি এতিম। হঠাৎ বাঁ হাতের তালুতে শিরশিরে কিছু অনুভব করলো শুদ্ধ। চট করে চোখ জোড়া না খুলেও বুঝলো কেউ তার হাতে ফু দিচ্ছে। ততক্ষণে শীতলের মেহেদি দেওয়া শেষ। সে এখন ধীরে ধীরে ফু দিচ্ছে যেন তাড়াতাড়ি শুকায়। এভাবে বসে থেকে ফু দিতে দিতে সে কয়েকবার হামি তুলল। রীতিমতো ঢুলছে। চোখে রাজ্যের ঘুম। কিছুটা সময় ঘুমের সাথে যুদ্ধ করতে করতে শুদ্ধের হাতের দিকে তাকিয়ে হাসল।
সকালে কি হবে পরে দেখা যাবে, এখন মন যখন যা যা বলেছে করেছে। তারপর ওভাবে বসে থাকতে থাকতে এক পর্যায়ে ওর চোখ লেগে যায়। ধীরে ধীরে ঘুম গাঢ় হয়ে মেহেদির উপর পড়তেই শুদ্ধ চট করে শীতলের মুখটা ধরে ফেলে। নয়তো হাতের মেহেদি শীতলের পুরো মুখে লেপটে যেত, কিন্তু হাতে লিখলোটা কি সেটা দেখার জন্য নিজের হাতের দিকে তাকিয়ে ভ্রুজোড়া কুঁচকে ফেলল। এইসব কি, সে এতিম? বউ নাই বিধায় এতিম বানিয়ে দিল এই মেয়ে। শুদ্ধ চোয়াল শক্ত করে শীতলের দিকে একবার তাকিয়ে আবার তাকালো নিজের হাতের দিকে। তারপর বিছানা থেকে নেমে শীতলের মাথাটা আগে ঠিকঠাকভাবে বিছানায় রাখলো, যেন ঘাড়ে ব্যথা না পায়। তারপর সে শীতলের পাশে হাঁটু গেড়ে বসে মেহেদি তুলে ঘুমন্ত শীতলকে জিজ্ঞাসা করলো, আমি এতিম? আমার বউ নাই? কে বললো নাই? দেখবি আমার বউকে? তুই একা দেখলে হবে না যদিও। তবে চল এক কাজ করি, বাড়ি শুদ্ধ সবাইকে দেখাই, এতে তুইও খুশি, বড়রাও খুশি, তোদের খুশিতে আমিও খুশি। কথাটা বলেই সে মেহেদির টিউব তুলে পুনরায় নিজের হাতের দিকে তাকালো। তারপর মিটিমিটি হাসতে হাসতে শীতলের বাম গালে লিখে দিল, আমার বউ। আজ ঈদ, মুসলিমদের ঘরে ঘরে বয়ে যাচ্ছে ঈদ আনন্দ। চৌধুরী গিন্নিরা ফজরের পরপরই উঠে রান্নাঘরে চলে এসেছে, ব্যস্ত হাতে সামলাচ্ছেন রান্নাবান্না। ঈদের নামাজ শুরু হবে সকাল 7:30টায়। সবাই গোসল সেরে রেডি হতে হতে খাবার রেডি করে ফেলতেই হবে। এই ঈদে সাদাত চৌধুরী আসতে পারবে না ভেবে সিমিনের মনটা খুব খারাপ ছিল। মেয়ে দুটো ভিডিও কলে কথা বলার সময় মলিন মুখে তাকিয়েছিল বাবার দিকে, তবে তাদের চোখ দুটো যেন চিৎকার করে বলছিল, এসো বাবা, এসো না, আজকের দিনটা না হয় আমাদের দাও। সাদাত চৌধুরীও মলিন হেসেছিলেন, কিন্তু গতকাল রাত 3টায় তিনি কাউকে না বলে উপস্থিত হয়েছেন। আজকে সকালে সবার সামনে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেবেন ভেবে বাইরে বের হননি। সিমিনকেও বলে দিয়েছে আপাতত কাউকে না জানাতে। সিমিনও হেসে সম্মতি জানিয়েছে। সায়ন সকালবেলা বাইরে থেকে বাড়ি এসে রান্নাঘরে ঢুকলো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার সময় নেই যেন। সে মাকে দেখা মাত্র হড়বড় করে বলল, আম্মু, দাও খেতে কিছু, ভীষণ ক্ষুধা লেগেছে আমার। ছেলের কথা শুনে সীতারা পাশ ফিরে তাকিয়ে তাকে আবস্তমস্তক দেখে বললেন, তুই কেবল বাড়ি ফিরলি, তোর কি আক্কেল জ্ঞান হবে না রে সায়র? আমি আবার কি করলাম? সারা রাত বাইরে কি এত কাজ তোর? সায়ন আর জবাব দিল না, পারলও না, কারণ তার আগেই সিরাত তার মুখে মাংস পুড়ে দিয়ে বলে, লবণ ঠিকঠাক আছে নাকি দেখতো বাপ? সায়ন মাংসটুকু চিবিয়ে খেয়ে দাঁত বের করে হেসে বলল, একটা খেয়ে বোঝা যায় নাকি? এক বাটি দাও। আর কথা শুনে সিরাত সিমিন একযোগে হেসে ফেলল, কারণ সায়ন একবার একাই 2 কেজি মাংস খেয়ে ফেলেছিল লবণ চেক করতে দিয়ে, তবুও বলতে পারেনি লবণ ঠিকঠাক হয়েছে নাকি। তবে ছেলের ক্ষুধা লেগেছে শুনে সিরাত ঝটফট এক বাটি মাংস তুলল বাটিতে। সিমিন ফ্রোজেন পরোটা ভেজে আগেই খেতে দিল ছেলেটাকে। সায়ন খাবারের প্লেটটা হাতে নিয়ে টেবিলে বসতেই স্বর্ণ নেমে এলো। পাশ কাটিয়ে যেতে গেলে সায়ন তাকে ডাকে। স্বর্ণ তার কাছে গেলে পরোটা আর মাংস ছিঁড়ে স্বর্ণের মুখের সামনে ধরে বলল, ঈদ মোবারক। দেখো তো লবণ হয়েছে নাকি, আমি আবার ওইসব বালশাল বুঝি না। স্বর্ণ খাবার মুখে নিয়ে মাথা নাড়ায়, অর্থাৎ ঠিক আছে। তখনও শখ এসে দাঁড়াতেই তার মুখে খাবার তুলে দিল সায়ন, তবে শখ গিলতে পারল না। থম মেরে মুখে খাবার নিয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। একটু পর সায়ন খেয়াল করলো শখ নীরবে কাঁদছে। সে হাতের খাবার ফেলে তড়িৎ উঠে দাঁড়িয়ে পানি এগিয়ে দিয়ে বিচলিত হয়ে বলল, ঝাল লেগেছে, কাঁদছিস কেন? নে পানি খা। সে এত জোরেই কথাটা বলেছে যে রান্নাঘর থেকে 3 জাই ছুটে এসেছে। এবার শখ ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাতে গিয়েও পারল না। দোয়াতে মুখ চেপে ধরে বেশ শব্দ করেই কেঁদে ফেলল। হ্যাঁ, এই তো বাবার বাড়িতে করতে পারবে সে। এরপর থেকে অন্যের ঘরের ঘরনি। তখন বাবার বাড়িতে আসতে গেলে পারমিশন নিতে হবে, শ্বশুরবাড়ির লোকদের ভালো মন্দ দেখতে হবে। আহনাফের সাথে দেশের বাইরে গেলে তখন হবে প্রবাস জীবন। মেয়েদের জীবনটা মেয়েদের জীবনটা কেন যে এমন? তাকে এভাবে কাঁদতে দেখে সবার চোখে পানি চলে এলো। অশ্রু টলমল করে তাকিয়ে রইল শখের দিকে। সায়ন এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে নিতেই শখের কান্নার যেন বাঁধ ভাঙল। সে ভাইয়ের বুকে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে বলে, আমাকে পর করে দিও না ভাইয়া, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না।
সায়ন বোনের মাথায় হাত রেখা। বাইরের মানুষজন জানে সে পাশা, তার মনে মায়া দয়া একটু কম, সে নিজেও মানে, কিন্তু বোনদের চোখের পানি সহ্য করতে পারে না সে। কলিজা ফেটে চৌচির হয়ে যায় যেন। সে শখকে বলল, কাঁদে না, ঈদের দিন কেউ কাঁদে? সালামি নিবি না হয় নতুন জামা পরে আয়। কথাটা বলতে গিয়ে গলা কেঁপে উঠল। সীতারা চোখ মুছতে মুছতেই চলে গেলেন। শারাফাত চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে তাকিয়ে আছে এদিকে, চোখের কোণে ভেজা। সাফওয়ান চৌধুরীও ভাই বোনের দৃশ্য দেখে চোখ মুছতে মুছতে বাগানের দিকে চলে গেলেন। সীতারা সিমিন শখকে সায়নের বুক থেকে সরিয়ে বুঝিয়ে শুনিয়ে থামালেন। ক্ষুধার্ত সায়নের ক্ষুধা যেন নিমিষেই হারিয়ে গেল। সে চোখ মুছতে মুছতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। স্বর্ণের রুম পার করে শীতলের রুমের কাছাকাছি এসে আবার থমকে দাঁড়িয়ে গেল। শীতল হাউমাউ করে কাঁদছে। নিচে একজন কাঁদছে, বিয়ে হয়ে যাবে তাই। কিন্তু এর আবার কি হলো? এবার কি ঈদ বোনের চোখের পানিতে ভেসে যাবে নাকি? সে এক পা দুপা করে এগিয়ে রুমের দরজায় নক করে, তারপর ডাকলো, শীতল, রুমে আছিস? সায়নের কথা শোনা মাত্রই শীতল হুড়মুড় করে বেরিয়ে এলো। এতক্ষণে সাহায্যের মানুষটার নাগাল পেয়ে ঠোঁট ভেঙে কেঁদে ফুপাতে ফুপাতে বলল, সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। বলিস কি? কার এত বড় সাহস আমার বোনের সর্বনাশ করে? তার নামটা বল শুধু। আমিও তার সর্বনাশের মাথায় বাড়ি না দিয়েছি তো আমার নামও সায়ান না। আমার একুলো গেল ওকুলো গেল, আমার ঈদের ড্রেসটা বোধহয় পরা হবে না আর। কেন, কি হয়েছে ড্রেসের? সায়ন এই কথা বলতে বলতেই খেয়াল করলো শীতলের গালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। সে বিচলিত হয়ে কিছু বলতে যাবে, তাকে অবাকের চূড়ান্ত সীমানায় ধাক্কা দিয়ে শীতল ব্যান্ডেজ টেনে তুলে ফেলল। অমনি তার গালে ফুটে উঠল মেহেদির রং। সেখানে আবার লেখা আমার বউ। সায়ন চোখ বড় বড় করে তাকিয়ে আছে শীতলের দিকে। শীতলের করুণ চোখ জোড়া যেন বলছে, বাঁচাও আমাকে। সেইবার বিস্মিত সুরে বলল, কি রে বনু, তোর গালে এটা কি? কিভাবে কি হলো বুঝলাম না। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি গালে এটা। জিনটিনের কাজ নয় তো? জিন আসবে কোথা থেকে? আমি তো শুদ্ধ ভাইয়ের রুমে ছিলাম। ওয়েট ওয়েট, শুদ্ধর রুমে কেন? এবার শীতল ধরা পড়ে গেল। খাবি খাওয়া মাছের মতো হামতা হামতা করতে লাগলো। সায়ন শীতলের কথার মাঝে সেখানেই রুবাব উপস্থিত হলো। সে কিছু বলতে গেলে শীতলের দিকে তাকিয়ে কথা হারিয়ে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। শীতল হাত দিয়ে গাল ঘষতে ঘষতে লাল করে ফেলেছে, তবুও গালের রং একটু, বরং ফর্সা গালে গাঢ় রংটা ফুটে উঠেছে। এখন এই লেখা নিয়ে নিচে যাবে কিভাবে? কেউ কিছু বললে জবাবে কি বলবে? সাথে ড্রেস পরা হবে না বোধহয়। কত প্ল্যান করেছে, অথচ একটাও হবে না, একটাও না। সবচেয়ে বড় কথা, শুদ্ধ ভাই যদি জানে তার হাতে সেও সব লিখেছে, তাহলে চালাকাঠির বাড়ি এদিক ওদিক হবে না। এসব ভেবেই সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বোনকে কাঁদতে দেখে সায়ন বোনকে নিয়ে বীর পুরুষের মতো শুদ্ধের রুমে ঢুকলো। আর এর হেস্তনেস্ত আজ সে করেই ছাড়বে। পেয়েছেটা কি সে? শুদ্ধ ফ্রেশ হয়ে এসে গেছে। সায়ন রুবাব থমথমে মুখে তার রুমে বিছানায় বসে আছে। ওকে দেখে সায়ন গম্ভীর মুখে বসতে বলল। সে বসে তাকালো শীতলের দিকে। পাশে বসে হেঁচকি তুলে কাঁদছে শীতল। বোনকে কাঁদতে দেখে সায়নের মুখটা আরো গম্ভীর হয়ে উঠল। সে মেকি রাগ দেখিয়ে শুদ্ধকে বলল, আমার বোনকে ভালোবাসিস না, অথচ তার গালে আমার বউ লিখে স্টাম্প ছেপিয়েছিস কেন? খুব সাহস বেড়েছে তাই না? বলবো বাবাকে ধরে বিয়ে দিয়ে দিতে। কি চেপেছি? ও মা, এখন বিড়াল দেখি কয় মাসি চিনে না। হেয়ালি না করে সোজা কথা বলো তো, নয়তো উঠলাম। কিসের উঠা উঠে? আগে বল, ওর গালে এসব কে লিখেছে? কিসের লেখা, কার গাল? কিছুই তো বুঝলাম না। কথাটা বলেই শুদ্ধ তাকালো শীতলের গালের দিকে, তারপর ভ্রুকুচকে বলল, গালে এসব কি লিখে ঘুরছিস? বউ হবার খুব শখ না? থাপড়ে দাঁত ফেলে দেবো বেয়াদব। আচমকা শুদ্ধের ধমকে শীতল চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আশ্চর্য তো, তাকে কেন ধমকাচ্ছে শুদ্ধ ভাই? সে নিজেও তো জানে না কিভাবে কি হলো। এক আকাম করে ঘুমিয়েছিল, উঠে দেখে আরেক আকাম ঘটে হয়ে বসে আছে। কথা সেটা না, কথা হচ্ছে এখন এর সমাধান কি? এই বিপদ থেকে বাঁচবে কিভাবে? কিভাবে মেহেদির রং নির্মূল করা যায়?
সিমি যদি দেখে আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। এদিকে শুদ্ধ স্বীকার করার মানুষ না। সায়ন আর রুবাবও কথা না নিয়ে নড়বে না। ভাইদের কথা শুনে শুদ্ধ এবার প্রচন্ড বিরক্ত হলো। সামনে থেকে উঠতে গেলে রুবাব তাকে আটকে দিয়ে বলে, হ্যাঁ, খবরদার উঠবি না। এক্ষুনি আমাদের প্রশ্নের জবাব দে। প্রায় আধ ঘন্টা যাবৎ এদের ঘ্যান ঘ্যান শুনতে শুনতে বিরক্ত শুদ্ধ। না এরা বাইরে যাচ্ছে আর না তাকে কোথাও যেতে দিচ্ছে। তখন থেকে এক ভাষণ দিয়েই যাচ্ছে, কতক্ষণ সহ্য করা যায়। তাই সেও এবার শীতলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, তোদের বোনকে জিজ্ঞেস কর গত রাতে আমি ঘুমানোর পর আমার রুমে এসেছিল কেন। শুধু আসিনি, এসে চুপি চুপি আমার হাতে মেহেদি দিয়ে লিখেছে আমার বউ নাই, আমি এতিম। এসব লিখে সে নিজে কখন আমার হাতের উপরে ঘুমিয়ে পড়েছে। ফলস্বরূপ তার বাম গালে মেহেদির রং জল জল করছে। আমার বউ লেখা। এখানে আমার কি দোষ? সে দোষ যখন করেছে, এখন শাস্তি স্বরূপ আমার বউয়ের ট্যাগ নিয়ে ঘুরুক। শীতল হতবাক হয়ে কান্না করাই ভুলে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুদ্ধের মুখে পান। শুদ্ধের কথা শুনে রুবাব শুদ্ধের হাত টেনে দেখল শুদ্ধের হাতের মেহেদির রঙও বেশ গাঢ় এবং ল্যাপটানো চিহ্ন মাত্র নেই। অথচ শীতল যদি তারই মেহেদির উপর ঘুমাতো তাহলে লেপটে যাওয়ার কথা ছিল। অতঃপর যা বোঝার বুঝে গেল তারা দুজনও। এদিকে শুদ্ধের করা চালাকি ধরতে পেরে তারা শুধু পারল না মাটিতে গড়াগড়ি করে হাসতে, এদিকে বোকা শীতল সমাধান না পেয়ে ফিসফিসিয়ে কেঁদেই চলেছে। তাকে কাঁদতে দেখে সায়ন হাসি গিলে শুদ্ধকে বলল, মেহেদি রিমুভ করার অপশন জানা নেই, থাকলে তাড়াতাড়ি রিমুভ করে দে, নয়তো দুজনের কপালে শনি আসে। কথাটা বলে সে রুবাবকে নিয়ে চলে গেল। আর শুদ্ধ শীতলের মুখ পানে তাকিয়ে বলল, কে যেন বলেছিল আমার নামে কলঙ্ক মাখতে চায়। সামান্য মেহেদির ট্যাগ লাগায় কেঁদে কেঁদে একাকার অবস্থা, অথচ মেহেদির থেকে কলঙ্কের দাগ তো কয়েক লক্ষ গুণ ভারী। কথাটা বলেই শুদ্ধ রুম থেকে বেরিয়ে গেল। শীতলও মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরল। যেতে যেতে মনে করলো ঘন্টাখানিক আগে ঘটনা। তখন ভোরবেলা। ভোরের আলো কেবলই ফুটতে শুরু করেছে। খোলা জানলা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তেই শীতলের ঘুম ভাঙে। পিটপিট করে একবার চোখ খোলে তো আবার বুঝে। বেশ কয়েকবার একই কাজ করে নিজেকে বিছানায় ধাতস্থ করে লাফিয়ে উঠে বসে। সে তো মেঝেতে বসেছিল, বিছানায় কখন এলো? এলো তো এলো, ঘুমিয়ে পড়লো কখন? সে না শুদ্ধ ভাইয়ের হাতে মেহেদি দিতে এসেছিল, তারপর দিয়েও ছিল। এরপর কি হলো? কথাটা মস্তিষ্কে ধাক্কা দিতে তড়িৎ পাশ ফিরে তাকালো সে। শুধু তার থেকে দূরত্বে ওপাশ ফিরে উপর হয়ে ঘুমোচ্ছে। শীতল আস্তে ধীরে বিছানা থেকে উঠে গেল শুদ্ধের কাছে। শুধু হাত টেনে নিয়ে চোখ বুলিয়ে দেখে লেখায় ভালোই রং হয়েছে। বাহ, টকটক করছে। সে মুখ টিপে হেসে ভাবলো বাড়ির সবার সামনে শুদ্ধকে খুব লজ্জা দিবে। এতদিন বিয়ের শোক ভেতরে চেপে মনে মনে ঠিক বিয়ের জন্য লাফাতো। এখন সেই শোক মন টপকে হাতে এসে পৌঁছেছে। ফলে হাতে লিখে রাখে আমার বউ নাই, আমি এতিম। আহারে আহারে, বিশুদ্ধ পুরুষের কতই না কষ্ট। এসব ভাবতে ভাবতেই তার হাসি চওড়া হলো। আজ ঈদের দিন, অনেক কাজ বাকি, তাই সে আর দাঁড়ালো না। শুদ্ধের হাতটাকে আস্তে করে রেখে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল। পেছন ফিরে ঘুমন্ত শুদ্ধের দিকে তাকিয়ে আরেকটু কাছে এলো। তারপর আরেকটু, তারপর কানে কানে ফিসফিস করে বলল, ঈদ মোবারক বিশুদ্ধ পুরুষ, একটু পরে সালামি নিতে আসবো কিন্তু। কথাটা বলে সরে গিয়ে দ্রুত পায়ে শুদ্ধের রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে হাতের মেহেদি দেখে খুশিতে মন ভালো হয়ে গেল। মেহেদির রংটা কি যে দারুণ এসেছে। সে এবার নাচতে নাচতে ফ্রেশ হতে গেল। ওয়াশরুমের দরজা আটকে মিররের দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছোড়া তার বদভ্যাস। আজও একই কাজ করতে গিয়ে মিররে তাকাতেই ধপ করে হাসি নিভে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে গালে হাত দিয়ে ঘষে মেহেদি ওঠানোর বৃথা চেষ্টা করলো। লেখার উপরে মেহেদিটুকু উঠে গেলে গালে জলজল করে উঠল আমার বউ। সে এবার হতবাক হয়ে বিড়বিড় করলো, আমার বউ মানে? ও খোদা, কার বউ হলাম আমি? রাতের মধ্যে কার বউয়ের ট্যাগ পেয়ে গেলাম? এইসব মনে করেই মন খারাপ করে শীতল ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। শুদ্ধকে ওর রুমে দেখে কিছু বলার আগে শুদ্ধ তাকে মুখ মুছতে ইশারা করলে সে তাই করে। তারপর তাকে কিছু বলতে না দিয়ে তুলোতে কিছু একটা নিয়ে তার গালে আলতো করে ঘষতে লাগলো। আশ্চর্যের ব্যাপার, মেহেদির রং পুরোপুরি না উঠলেও হালকা হয়ে এলো। দু একবার এভাবে ঘষায় দাগ অনেকটাই হালকা হলো। পুরোপুরি উঠবে না জেনে সেও আর ঘষল না।
একটা ওয়ান টাইম ব্যান্ডেজ গালে লাগিয়ে বলল। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি ব্যথা পেয়েছিস। এবার শীতলের ঠোঁটে হাসি ফুটল, তার কান্না থেমে গেছে। তাকে হাসতে দেখে শুধু মুখের দিকে কয়েক পলক তাকিয়ে চলে গেল। শীতলও সমাধান পেয়ে উড়ন্ত প্রজাপতির মতো ছুটতে ছুটতে নিচে গেল, আর গিয়ে বাবাকে দেখে চিৎকার করে উঠল। ঈদের দিনে বেস্ট সালামি যেন পেয়ে গেছে সে। ড্রয়িং রুমে তখন যেন চাঁদের হাট বসেছে। বাকিরা শীতলের গালের দিকে খেয়াল করে কি হয়েছে জানতে চাইলে শুদ্ধের বলা কথাটাই বলেছে সবাইকে। একটু পরে বাড়ির পুরুষরা একসাথে নামাজে যায়। ঈদের দিন এটাই যেন অন্যতম দৃশ্য। গিন্নিদের রান্না শেষ, বাড়ির পুরুষেরা শাওয়ার নিয়ে রেডি হতে লেগে পড়েছে। কিন্তু রেডি হতে গিয়ে বেঁধেছে আরেক সমস্যা। নিজেদের কেনা আনা পাঞ্জাবি পছন্দ হচ্ছে না সাম্যশ্রীছনের, অথচ তারা নিজেরাই চুজ করে কিনেছিল। এমন ভাব করেছিল এটা কিনে না দিলে ওখানেই শুয়ে গড়াগড়ি খাবে। এখন এই নিয়ে বেঁধেছে চিৎকার চেঁচামেচি। শারাফা চৌধুরীরা 3 ভাই পরেছে একই রকম পাঞ্জাবি, সায়নরা সব ভাইরা পরেছে একরকম পাঞ্জাবি, বাড়ির মেয়েরা একই রকমের ড্রেস, বাড়ির গিন্নিরাও একই রকমের শাড়ি। এসব রুবাব দিয়েছে সবাইকে। সাম্য সৃজন তো নিজের বাপের টাকায় কেনা পাঞ্জাবি ফেলে ভাইয়ের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরে এখন বেজায় খুশি। বাড়ির সবাই এখন হালকা মিষ্টি মুখ করে নামাজে যাবে। সবাই উপস্থিত থাকলেও শুদ্ধ নামেনি দেখে সীতারা শ্যামাইয়ের বাটি নিয়ে ছুটলেন ছেলের রুমে। শুধু কানে ফোন ঠেকিয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে কথা বলছে কারো সাথে। মাকে দেখে স্বল্প কথায় কথা সেরে মুচকে হাসল। সীতারা ছেলেকে দেখে মনে মনে বলেই ফেললেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি নিজের হাতে শ্যামাই ছেলের মুখে তুলে দিয়ে কপালে চুমু এঁকে দিলেন। শুধু মায়ের হাতে দুবার শ্যামাই মুখে নিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, ঈদ মোবারক। সীতারাও হেসে ছেলেকে ঈদ মোবারক জানিয়ে তাড়াতাড়ি নামতে বলে চলে গেলেন। উনি যেতেই শীতল শুদ্ধের রুমে উকি দিল। দেখল বিশুদ্ধ পুরুষকে। না, মানতেই হয়, বিশুদ্ধ পুরুষ দেখতে আসলেই সুন্দর। এমন একটা মানুষ ব্যক্তিগত পুরুষ হলে মন্দ হয় না, বরং ভালোই হয় যখন তখন জাপটে ধরে যায়। কিন্তু এই ষাটটাকে পটাতেই তো পারে না সে, কম চেষ্টা তো করলো না। এসব ভেবেই সে মুখ ভেঙচি দিতে শুদ্ধ বলল, মেজরের মেয়ে হয়ে ভদ্রতা জ্ঞানের এত অভাব কেন তোর? গরু চোখে আবার দেখে ফেলেছেন? যাই হোক, আসবো শুদ্ধ ভাই? কি বললি? কই কিছু না তো, ইয়ে রুবাব ভাইয়া আতর দিতে বলল। শুদ্ধ আতর দিলে শীতল শুদ্ধের আপদমস্তক দেখে যেতে গিয়ে ফট করে বলে বসে, সোলামিতে কি টাকাই দিতে হয় শুদ্ধ ভাই? আর কিছু দেওয়া যায় না? ঝেড়ে গাস। না মানে সবার তো আর হ্যান্ডসাম শুদ্ধ ভাই নাই, আমার আছে, তাই তাকেই যদি আমার নামে কেউ লিখে দিত, তাই বলছিলাম আর কি। ধর কেউ সত্যি সত্যি লিখে দিল, তাহলে কি করবি? কথাটা শুনে শীতল থেমে গেল। চটজলদি পেছনে ফিরে শুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে গেল। তারপর আচমকা শুদ্ধের বুকের বাঁ পাশে চুমু এঁকে মিষ্টি হেসে বলে বসল, তার বুক জমিনে এভাবে চুমু এঁকে আগে আমার নামটা আগে খোদাই করতাম, তাহলে কেউ নজর দিতেও পারতো না, কেড়ে নেওয়ার কথাও ভাবতো না। শুদ্ধ জবাব দিল না, শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। বুকের কাজটায় অদ্ভুত শিহরণ হচ্ছে। বারে বারে এভাবে মনের কথা জানালে আর কত সংযম করা যায়, আর কত ধৈর্যের পরীক্ষা দেওয়া যায়। সেও তো মানুষ, তারও তো ধৈর্যের সীমা পরিসীমা আছে, চাওয়া পাওয়া আছে, ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। আজকাল ইচ্ছে করে শীতলকে জানিয়ে দিতে যে তার বুকের গহীনে ছোট্ট একটা রাজকুঠুরি আছে, সেই কুঠুরিটা দলিল করা একমাত্র ব্যক্তিগত নারীর জন্য। সে নারীর জন্য কুঠুরিতে একটু একটু করে জমা করেছে প্রেম সাগর। সেই সাগরে ঢেউ নেই, পানি নেই, নেই কোনো গর্জন, তবুও ভালোবাসার কমতি নেই সেখানে, বরং দিনকে দিন তা বেড়েই চলেছে। এদিকে শীতল এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে শুদ্ধের দিকে। আর কিভাবে বোঝালে বুঝবে শুদ্ধ ভাই? কতভাবে বোঝাবো? সে এই মানুষটাকে তো খুব করে চায়, যে যতটা চাইলে নিজের করে পাওয়া যাবে ঠিক ততটাই চায়। এবার আর মিথ্যে ভালোবাসা নিয়ে মানুষটার সামনে দাঁড়ায়নি, এবার সত্যি সত্যি অনুভব করছে কিছু একটা। পূর্বের মতো আজও শুদ্ধকে চুপ দেখে শীতলের হাসি ধীরে ধীরে মুছে গেল। সে তবুও শেষ আশাটুকু নিয়ে তাকিয়ে রইল, যেন বিশুদ্ধ পুরুষ কিছু বলে। কিন্তু তাকে হতাশ করে শুদ্ধ সামনে থেকে সরে গেল।
ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলো, আতর লাগালো। পুরো রুমে সেই সুগন্ধে মাতোয়ারা হয়ে উঠল। শীতলের খুব ইচ্ছে করলো তার বুকে মুখ লুকিয়ে সুগন্ধ নিতে, কিন্তু এবার করলে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে, মার জুটতে পারে কপালে। তাই আর দাঁড়ালো না, নিচে চলে গেল। বাড়ির পুরুষরা একে একে নামাজে চলে গেল। শীতল নিজেও ভাবলো গোসল সেরে ফুলপরি সেজে রেডি হয়ে থাকবে। বাবা চাচা ভাইয়েরা ফিরলেই সালামের জন্য ধরবে, কিন্তু হঠাৎ পেট ব্যথা অনুভব করায় হয়ে গেল আজকের ডেট। সে চট করে উঠে রুমের দিকে ছুটল। মেয়েকে এভাবে যেতে দেখে সিমিন খেকিয়ে উঠে আসতে যেতে বললেন, কিন্তু শীতল শুনলে তো সে দৌড়ে চলে গেল তার রুমে। এরপর গোসল সাজগোজ তো দূর, পেটের ব্যথায় জুবুথুবু হয়ে বিছানায় পড়ে রইল। অনেকক্ষণ হয়ে গেছে, শীতল নামছে না দেখে সিমিন উপরে এলেন। মেয়েকে পেটে বালিশ চেপে ধরে শুয়ে থাকতে দেখে যা বুঝার বুঝে গেলেন। এই কষ্টের ভাগ তো আর নেওয়া যায় না, কিন্তু কষ্ট যাতে একটু কম হয় তাই খাবার, মেডিসিন, হট ওয়াটার পট এনে দিলেন। শীতল ঘুমাবে বলে মাকে যেতে বলে চোখ বন্ধ করে নিল। সিমিনও আর কথা বাড়ালেন না, দরজা হালকা ভিজিয়ে চলে গেলেন। সিতারা সিমিন শীতলের কথা জিজ্ঞাসা করলে সমস্যার কথা বলায় চুপ হয়ে গেলেন। ওইদিকে ঈদগাহ মাঠে নামাজের জন্য কাতারে কাতারে দাঁড়িয়েছে শত শত মুসল্লি। যথাসময়ে নামাজ শেষ করে চলল কোলাকুলি। তারপর সেখান থেকেই ফিরে চৌধুরীরা ফিরে এলেন বাড়িতে, খাওয়া দাওয়া করলেন। শামুশ্রীজন একে একে সবার থেকে সালামি নিল। শারাফাত চৌধুরী ছোট ভাই, ছেলে মেয়ে কিংবা বাড়ির বউদেরকে সালামি দিতেও বাদ রাখেননি। সিতারাও দেয় দুই যাকে। সালামি দেওয়া নেওয়ার পর্ব শেষ করে যে যার মতো ঘুরতে বের হলো। রুবাব বের হলো ঐশ্বর্যের সাথে দেখা করতে। শায়ন ঘুমানোর নাম করে স্বর্ণকে ইশারা করে গেল নিজের রুমে। শুদ্ধ আশেপাশে চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত কাউকে না পেয়ে নিজের রুমে গিয়ে টুকটাক ফোন কল সারল। কথা বলতে বলতে খেয়াল করলো এখনো একটা পড়ে আছে, খামের উপরে নাম লেখা সুবাহানা চৌধুরী। তার মানে সে সালামি নিতে রুমে আসেনি। এমনটা তো হওয়ার কথা না, নিচেও তো নেই, তাহলে গেল কোথায়? কিয়ারের সাথে রাস্তায় ঘুরতে বের হয়েছে নাকি? যদি তাই হয় তোমার একটাও মাটিতে পড়বে না, কান টেনে লম্বা করে দেবে। কথাটা ভেবেই শীতলের রুম পার হতে গিয়ে দেখল দরজা ভিজিয়ে রাখা। রুমে আছে নাকি? ঈদের দিন রুমে বসে থাকার মেয়ে তো সে নয়। তবুও একবার নক করতেই শীতল খ্যাক করে বলে ওঠে, ওই কে রে বাল, উঠতে পারবো না, যার দরকার ভেতরে চলে আসুন। ঝাঁঝালো কণ্ঠ শুনে শুদ্ধ বিড়বিড় করে বলল, বেয়াদবটাকে ম্যানার শিখাতে পারলাম না। এই কেরে বালাবার কি কথা? চড়িয়ে দত ফেলে দিলে যদি শিক্ষা হয়। বিড়বিড় করতে করতে সে রুমে ঢুকে দেখে শীতল পেটে বালিশ চেপে চুপ করে শুয়ে আছে। মুখটা শুকিয়ে এইটুকু হয়ে গেছে। সকালে যে ড্রেসে দেখে গেছে এখনো পরনে ওই ড্রেস, তার মানে শাওরও নেয়নি। কিন্তু কেন কেন এর উত্তর খুঁজতে গিয়ে কিছু একটা বুঝে নিল। সব কথা মুখে না বললেও বুদ্ধিমানরা ঠিকই ধরে ফেলে। হঠাৎ শুদ্ধকে দেখে শীতল শোয়া থেকে উঠে দাঁড়িয়েছে। ওড়না কোথাও, তড়িঘড়ি করে ওড়না খুঁজতে গিয়ে খেয়াল করলো ওড়না দিয়ে তার ভাইয়ের পেটি বাঁধা। কোমর থেকে পা অবধি কেমন কামড়া ছিল, তাই পা বেঁধে রেখেছিল। ওড়নায় যা গিট্টু মারা মেরেছে খুলতেও 2 মিনিট লাগবে, তাই পাশে রাখা তোয়ালে গলায় ঝুলিয়ে নিল। শুদ্ধের দৃষ্টি ততক্ষণ ছিল শীতলের স্টাডি টেবিলের চেয়ারে। চেয়ারে ঝুলানো নতুন টি শার্ট, একদিন পরে তারপর আর খুঁজে পায়নি। এই লুভি বিড়াল হাতিয়েছে, আন্দাজ করে খোঁজও করেনি। শুদ্ধর পরনে এখনো সকালে সাদা পাঞ্জাবি পায়জামা। শীতল মুগ্ধ হলো, মিনমিন করে বলল, কিছু বলবেন শুদ্ধ ভাই? ডাকাতি করে 9,000 টাকা দিয়ে ড্রেস কিনে নিলি, বলিসনি তো সেটা তুলে রাখার জন্য? পরে পরবো। পরে কেন? এমনি। যা শাও নিয়ে ঘুরতে বেরোবো। শরীর ভালো লাগছে না, মাথা ঘুরছে, আপুদের নিয়ে যান। অথচ অন্য সময় হলে ঘুরতে যাওয়ার কথা শোনা মাত্রই সে লাফিয়ে উঠত। আজ যেন তার সব খুশি ফুরিয়ে গেছে। শুদ্ধ সালামের খামটা এগিয়ে দিলে শীতল অভিমানিয়ে থমথমে মুখে তাকিয়ে রইল। সকালে তো বললই সালামি হিসেবে টাকা নিবে না, এবার যা চেয়েছে দিলে পারলে যেন সেটাই দেয়, নয়তো বা টাকা ফাঁকা লাগবে না তার। বাবা এসেছে, একটু ঢং করে মুখ ফুলালেই টাকা পেয়ে যাবে। কিন্তু টাকা তো চায় না তার, চায় জলজান্ত বিশুদ্ধ পুরুষটাকে, একদম আপন করে, নিজের করে। শীতল খাম ধরছে না দেখে শুদ্ধ বলল, ধরছিস না কেন? লাগবে না। না লাগলেও ধর,
আমার বাবার অনেক টাকা আছে, অন্যের টাকা না নিলেও চলবে। শুধু ভ্রু কুচকায়, নিচের ঠোঁট কামড়ে কোনো মতে হাসি আটকে বলে, তোর বাপের যা আছে সেটা নিবি না, তাই তো? তা তোর বাপের কিসের অভাব? কি লাগবে? কিসে খুশি তোর বাপ? মেয়ের খুশির ধার ধারে না আসছে মেয়ের বাপের খুশি ঠেকাতে। কথাটা বলে শীতল মুখ বাঁকায়। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তাই বসলো। একটু আগে খাওয়া শীতলের এটো পানিটুকু শুদ্ধ পান করে বলল, আজ বিশেষ দিন যেহেতু অখুশি রাখবো না কাউকে। বল কি চাস? আর কতবার বলবো? যতবার জানতে চাইবো। এতবার জানিও যখন প্রাপ্তির খাতা শূন্য, তাহলে জানাবো কেন? কথাটা বলে শীতল অভিমানপূর্ণ চোখে শুদ্ধের দিকে তাকালো। তবে তার চোখে যেন বলে দিচ্ছে মনের কথা। কণ্ঠস্বর যেন চিৎকার করে বলতে চাচ্ছে, আমার হয়ে যান বিশুদ্ধ পুরুষ। ঈদ সালামি হিসেবে আপনার আমিটা শুধু আমার জন্য চিরস্থায়ী হোক। শীতলকে চুপ থাকতে দেখে শুদ্ধ পুনরায় ঘামে গিয়ে দিল। শীতল পুনরায় গো ধরে বলল, বললামই তো সালামি লাগবে না। অন্যদের দিয়ে দিব? হুম ভেবে বলছিস? হুম সালামি হিসেবে স্বয়ং শুদ্ধ ছিল, তাকেও কি তবে? হুম কথাটা বলে শীতল তড়িৎ তাকালো শুদ্ধের দিকে, চোখে মুখে বিস্ময়। তাকে আরেক দফা অবাক করে দিয়ে শুদ্ধ হাত ধরে টেনে বুকে জড়িয়ে নিল শীতলকে। আকস্মিক কাণ্ডে শীতল বাঘ হারা, নড়চড়ও ভুলে গেছে যেন। বুকের ভেতর অদ্ভুত শিহরণ, হাত পা যেন কাঁপছে। তার মাথা ঠেকেছে শুদ্ধের বুকে। তবে কি শুদ্ধ ভাই মেনে নিচ্ছে তাকে? সত্যি 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 তার ব্যক্তিগত পুরুষ হবে শুদ্ধ ভাই? তার এখনো স্বপ্ন স্বপ্ন লাগছে কেন? নাকি সত্যি স্বপ্ন দেখছে? একটু পরে ঘুম ভেঙে যাবে। যদি স্বপ্নই হয় তো এই ঘুম না ভাঙুক, আর যদি সত্যিই হয় তো আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে। তার অবস্থা দেখে শুদ্ধ ফিচেল হাসল, বাঁধন একটু শক্ত করে ধরল, তারপর একটু ঝুঁকে কানে কানে বলল, ঈদের দিন সম্পর্কের দৃঢ়তা বাড়াতে কোলাকুলি করা উত্তম। কথাটা শুনে শীতল শুধু লাজুক হাসল। তার গালজোড়া কেন যেন লাল হয়ে উঠেছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না। হঠাৎ কি ভেবে তার কম্পিত হাত জোড়া রাখলো শুদ্ধের পিঠের উপর। না, স্বপ্ন নয়, এই যে প্রিয় মানুষটাকে ধরতে পারছে, ছুতে পারছে, অনুভব করতে পারছে। তখন শুদ্ধ হঠাৎ বলল, এবার সবার সামনে আমাকে গ্রহণ করতে যদি পিছিয়েও যাস, তাহলে আমায় চিরতরে হারাবি। ওয়াদা করে বলছি, সত্যি হারাবি। খেদে মরে গেলেও আমাকে পাবি না। যেন না পাস, এজন্য তোকে আমার বিয়েতে প্রধান সাক্ষী করে অন্য মেয়েকে নিয়ে বাসরে ঢুকবো আমি। কথাটা শুনে শীতল শক্ত করে খামচে ধরল শুদ্ধকে। কয়েকবার মাথা নাড়িয়ে বুঝালো এসব শুনতে চাস না। এসব কথা শুনলে তার নিঃশ্বাস আটকে আসে। তার অবস্থা দেখে শুদ্ধের বুকের ভারটা যেন কমে এলো। বুঝলো হারানোর ভয়টা ভালোভাবেই শীতলের মনে ঢুকাতে পেরেছে। তাই মনে মনে খুশি হয়ে সামনে তাকাতে দেখে সিমিন দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে শুদ্ধ সোজা হয়ে দাঁড়াতে শীতল বাধা দিল। মাকে না দেখে শুদ্ধকে খাবলে ধরে পুনরায় মাথা রাখলো প্রিয় পুরুষটার বুকে। এবার শুদ্ধ তাকে সরালো না, বরং সিমিনের আগুন চোখে চোখ রেখে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। তখনই সিমিন হাতের প্লেটটা সজোরে আছড়ে ফেলতেই শীতল চমকে উঠল। বিস্ফোরিত দৃষ্টিতে মাকে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেয়ের বেহায়াগিরি নিজের চোখে দেখে রাগটাকে সামলাতে পারলেন না তিনি। মারতে তেড়ে আসতেই শুদ্ধ শীতলকে আড়াল করে মাঝখানে দাঁড়িয়ে গেল। তারপর ঠান্ডা সুরে বলল, এখানে এই বিষয়ে কোনো কথা হবে না ছোট আম্মু, যাবতীয় কথা হবে ড্রয়িং রুমে সবার সামনে। কথাটা বলে সে শীতলের হাত ধরে টেনে নিচে নিয়ে গেল। শুরুর দিকে জোরে হাঁটলেও কিছু একটা মনে করে ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে নামলো। এদিকে সিমিনের সাথে তখন সাম্য সৃজনও গিয়েছিল, কারণ সকাল থেকে শীতলকে তারা দেখেনি। এদিকে সালামির টাকা গোনার সময় হয়ে গেছে, কিন্তু তারা শুদ্ধ শীতলকে জড়াজড়ি অবস্থায় দেখে সিমিনের প্লেট ছোড়া দেখে বিপদের সংকেত বুঝে গেছে। তাই দৌড়ে চলে গেছে সায়নের কাছে। ঘুমন্ত সায়নকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকছে, সায়ন ভাইয়া, এই সায়ন ভাইয়া, ওঠো তাড়াতাড়ি, দেখো সর্বনাশ হয়ে গেছে। পাঙ্গার দল জ্বালাস না তো, ঘুমাতে দে। তারাও আমাকে উম্ম খুব ভালোবাসে। ওইদিকে গিয়ে আগে দেখো কি হয়েছে। শ্রদ্ধ ভাইয়া আর শীতল আপু চুপি চুপি প্রেম করছিল, তখন ছোট আব্বু দেখে ফেলেছে। এখন ওদেরকে দুম দুম করে মারবে বোধহয়। ই
শুদ্ধ আর শীতলের প্রেম কবে হলো যে তারা প্রেম করছিল? জড়াজড়ি করলেই তো প্রেম হয়ে যায়। তুমি কিছুই জানো না দেখছি। এবার সায়নের ঘুম ছুটে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে কিছু বলার আগে শুনতে পেল নিচে গোলমাল হচ্ছে। তাহলে ঘটনা সত্য নাকি? সে তড়িৎ লাফ মেরে উঠে নিচে যাওয়ার জন্য ছুটে সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখলো বড়রা সবাই জড়ো হয়ে গেছে। শুদ্ধের কোমরের কাছটায় পাঞ্জাবি খামছে ধরে আছে, পেছনে শীতল দাঁড়িয়ে আছে, ফিসফিস করে কাঁদছে। সে গিয়ে দাঁড়াতেই সিমিন শাহাদাত চৌধুরীর উদ্দেশ্যে